আস্থা ভোটের পক্ষে বিএনপি, এনসিপি, জামায়াত সহ কয়েকটি দল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে একমত সবাই। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ৩০টি দলের বৈঠক। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে নিন্দিত হবেন ডক্টর ইউনূস। মন্তব্য বিএনপি নেতাদের। নির্বাচন আয়োজনে এপ্রিল পার না করার আহ্বান জামায়াত আমিরের। হুট করে চমকে দেওয়ার মতো বাজেট দেওয়া সম্ভব নয় বললেন অর্থ উপদেষ্টা। সমালোচনায় সহনশীল হওয়ার আহ্বান। ঋণ করে পরিশোধের দুষ্টচক্র থেকে বের হতে সময় চাইলেন ওয়াহিদ। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলে ২ উপদেষ্টার কাছে স্মারকলিপি, না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। উপদেষ্টা পরিষদের বৈঠকে দাবি তুলে ধরার আশ্বাস। এবং দরদাম আর বেচা কেনায় জমজমাট কোরবানি পশুর হাট। চাহিদা বেশি মাঝারি গরুর ছুটি শুরুর পর রাজধানীতে বিক্রি বাড়ার আশা। জাল নোট শনাক্ত, পশু ছিনতাই রোধে তৎপর র্যাব। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। সরকারের স্থায়িত্বের জন্য আস্থা ভোটের পক্ষে বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামী সহ কয়েকটি দল। তবে কেউ কেউ বলছেন এমনটা হলে সরকার প্রধান অমুখাপেক্ষী হয়ে উঠতে পারেন। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনের নির্বাচন আয়োজনে একমত সব দল। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনায় রাজনীতিকরা তাদের মতামত তুলে ধরেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতায় দ্রুতই জুলাই সনদ প্রকাশে আশাবাদী ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনা শুরুর পরদিন মঙ্গলবার ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশন। সকাল ১১টায় বিএনপি, জামায়াত, এনসিপি সহ দলগুলোর নেতারা আলোচনায় অংশ নেন। এ সময় কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, আলোচনার মাধ্যমে ঐকমতের বিষয়গুলো সনদে ঠাঁই পাবে। আর ভিন্ন মত তৈরিতে দলগুলো নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে জনগণের কাছে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এক এক দিন ৩টে বা ৪টে বিষয় নিয়ে আলোচনা করবে যতটা সময় প্রয়োজন হয়। আমাদের লক্ষ্য হচ্ছে এই ৩টে বা ৪টা বিষয়ে এক জায়গায় আসা। সেটা যে সবসময় একমত হতে পারবো তা নয়, ক্ষেত্র বিশেষে একমত হওয়া যাবে, ক্ষেত্র বিশেষ হয়তো পারা যাবে না। দ্বিতীয় দফায় বৈঠকে আলোচনার বিষয়বস্তু সংবিধানের ৭০ অনুচ্ছেদ তথা দলের বিপক্ষে ভোটদান, নিম্নকক্ষে নারীদের ১০০ আসন, তত্ত্বাবধায়ক সরকার, সংসদে স্থায়ী কমিটি। পরিবর্তনের জায়গাটাকেই বরঞ্চ ধরবো যে সেটাকেই আমরা জাতীয় সনদে অন্তর্ভুক্ত করতে চাই এবং সেটা আপনাদের সম্মতির ভিত্তিতেই চাই। এটা তো কমিশনের একার সিদ্ধান্ত নয়। ঈদের ছুটির পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্যান্য বিষয়ে ফের বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জুলাইয়ের মধ্যে সনদের কাজ শেষ করতে চায় ঐকমত্য কমিশন। আলোচনার মাধ্যমে একমত হওয়া বিষয়গুলো সনদে ঠাঁই পাবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আর ভিন্ন মত থাকা বিষয়ে জনমত তৈরিতে দলগুলো নির্বাচনী ইশতেহারে। আমরা এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে যাব, সেখানে আছেন সহকর্মী সানবীর রূপল। সরাসরি যাব তার কাছে। সহ বিভিন্ন রাজনৈতিক দল অর্থাৎ ৩০টির মতো রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে আজকের এই বৈঠকে অংশ নেওয়ার জন্য এবং তারা প্রথম বিশেষ করে দুপুর ২টা বা তার আগে পর্যন্ত যে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা হয়েছে সেটি হচ্ছে ৭০ অনুচ্ছেদকে পরিবর্তন বাতিল এই বিষয়টি নিয়ে এবং ৭০ অনুচ্ছেদের সেই পরিবর্তনকে অনেকটা একমত হয়েছে বেশিরভাগ রাজনৈতিক দলগুলো। তবে কোনো কোনো রাজনৈতিক দল তারা বলছেন যে এটার জন্য আরও কিছুটা সময় নিয়ে একটু আলোচনা করার জন্য। তবে সেখানে আস্থা ভোট বিষয়ে সবাই মোটামুটি একমত হয়েছেন। তবে অন্যান্য বিষয়গুলো নিয়েও আলাপ আলোচনা এখন চলছে এবং সেই আলোচনার মধ্য থেকেই তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদের একটি বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং সেক্ষেত্রে এনসিপি বলছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন যদি অনুষ্ঠিত হয় তাহলে সেক্ষেত্রে তারা এনসিপি বলছে যে ৪ থেকে ৬ মাস পর্যন্ত তারা তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ দিতে চান এবং এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যাতে আর কোনো জটিলতা তৈরি না হয় সেক্ষেত্রে এই তত্ত্বাবধায়ক সরকারের নাম দিতে চান তারা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, এই নামকরণটি তারা করতে চান। অন্যদিকে বিএনপি এই শুধুমাত্র জাতীয় নির্বাচনেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এরকম একটি প্রস্তাবনা দিয়েছেন এবং সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হবে ৩ বছর এবং এরকমভাবেই নানান মত মোটামুটি ভাবে আলাপ আলোচনা হয়েছে। অন্যদিকে বিএনপি তারা আলাদাভাবে আরেকটি বিষয় প্রস্তাব করেছে, সেটি হচ্ছে গিয়ে জাতীয় নিরাপত্তা বিষয় নিয়ে এবং যদি কোনো যুদ্ধকালীন পরিস্থিতি হয়
বা অন্য কোনো সংকটকালীন সময় যাতে সব দল একসাথে মিলে একটি ঐক্যমত পৌঁছাতে পারে জাতীয় একটি ইস্যুতে, সেটি জাতীয় নিরাপত্তা ইস্যুতে। সেই বিষয়টা নিয়েও একটি পরামর্শ তারা দিয়েছেন এবং সেটি তারা আলাদাভাবে এখানে উপস্থাপন করবেন। এবং এছাড়াও নারীদের নিম্ন আসনে 100 কক্ষ রাখা না রাখার পক্ষে বিপক্ষে মত আছে। যদিও কিছুক্ষণ আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা তাদের প্রতিনিধি এসে আমাদেরকে জানিয়েছেন যে তারা চায় যে একটি আনুপাতিক হারে নির্বাচন, যাতে নারীদেরও সেখানে অংশগ্রহণ থাকে, তাহলে নারীদের এই নির্বাচনের মধ্য থেকে এবং পুরো ভোট ব্যবস্থার একটি সমস্যা সমাধান হতে পারে। অন্যদিকে নাগরিক সংহতির জুনায়েদ সাকি তিনি কিন্তু বলেছিলেন যে আগামী নির্বাচন হবে সংস্কার এবং জাতীয় নির্বাচন দুটি একসাথে করে, যাতে ভিন্ন নাম না দিয়ে একসাথে করে, যাতে পরবর্তীতে রাজনৈতিক দলগুলো সেক্ষেত্রে কোনো রকমের সংস্কার প্রশ্নে আপত্তি না তুলতে পারে বা পরিবর্তন না করতে পারে। তো এখনো পর্যন্ত বৈঠকটি চলছে, কিছুক্ষণ পরে বৈঠকের পরে হয়তো আরও বিস্তারিত আমাদের জানানো হবে সারা দিনব্যাপী যে আলোচনা হয়েছে সেই আলোচনার বিষয়বস্তু নিয়ে। ফরেন সার্ভিস একাডেমি থেকে সহকর্মী সানবীর রূপল। ডিসেম্বর পর্যন্ত যথেষ্ট সময়, এর আগেও নির্বাচন সম্ভব। নির্বাচন কমিশন সহ সবাই যখন প্রস্তুত, তখন নির্বাচনের তারিখ ঘোষণায় দেরি কেন? এমন প্রশ্ন রেখে বিএনপি নেতারা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকার নিন্দিত হবেন। এছাড়া বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতারা বলেন সংকট সমাধানে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় শুরু হয়েছে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনা। সংস্কারের পাশাপাশি ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে মত প্রকাশ করেছে একাধিক দল। বিএনপিও স্পষ্ট করে বলেছে ডিসেম্বরের পরে নির্বাচনের কোনো কারণ নেই। নির্বাচন ডিসেম্বরের পরে নিতে সরকারের কাছে কোনো যুক্তি থাকলে তা প্রকাশ করার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন ডিসেম্বর পর্যন্ত যথেষ্ট সময়, এর আগেও নির্বাচন সম্ভব। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গণ অধিকার পরিষদের আলোচনায় কথা বলেন তিনি। আমরা এমন একটি যুক্তি খুঁজে পাই নাই যে একটিও কারণ নাই যে কারণটা দেখিয়ে ডিসেম্বরের পরে নির্বাচন হওয়া যায়। একটি মাত্র যুক্তিও যদি থাকে সেটা আপনারা উত্থাপন করুন, কেন ডিসেম্বরের পরে নির্বাচন হবে। সুতরাং ডিসেম্বরেই যথেষ্ট দেরি, এর আগেও নির্বাচন করা সম্ভব। একই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দেশের চলমান সংকট সমাধানে দ্রুত নির্বাচনের বিকল্প নেই বলে মত দেন। ডিসেম্বরের কথা তো আমরা বলি নাই, আপনি বলেছেন ইউনূস সাহেব জাতির সামনে ডিসেম্বরের কথা, আমরা বলেছি আপনারা সেই ওয়াদা আপনি রাখেন। সংস্কার এবং বিচার এবং সংস্কারকে নির্বাচনের মুখোমুখি করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই। সত্যিকার অর্থে কিছু দল নির্বাচন পেছাতে চাচ্ছে শুধুমাত্র তাদের দলকে সুসংগঠিত করার জন্য। এদিন জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির আরেক নেতা জয়নুল আবদিন ফারুক সরকারের কাছে প্রশ্ন রেখে বলেন সবাই যখন প্রস্তুত, তবে ভোটের তারিখ দিতে দেরি কেন? কোন সংস্কার বাকি আছে আপনি নির্বাচন দিচ্ছেন না? একটি সুষ্ঠু নির্বাচন যদি উপহার দিতে পারেন, আপনার প্রাপ্য যে পুরস্কার, যে উপাধি, সেটা সারা জীবন মানুষ মনে রাখবে। আর যদি বিলম্ব করেন, আপনি একজন নিন্দিত ব্যক্তি হিসেবে ইতিহাসে আপনার নাম লেখা থাকুক, এগুলো আমরা চাই না। এদিকে মঙ্গলবার নয়াপল্টনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে গরিব দুস্থদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আপনারা কেন দেরি করছেন? আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে ভালো, কিন্তু এপ্রিল পার না করার আহ্বান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের। দুপুরে বনানীতে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বিচার ব্যবস্থায় ফ্যাসিবাদের প্রভাবে এখতিয়ার বহির্ভূতভাবে জামায়াতের নিবন্ধন ও প্রতীক বাতিল করা হয়েছে বলেও মন্তব্য করেন জামায়াত ইসলামীর আমির। এক যুগের দীর্ঘ আইনি লড়াই শেষে গত রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে নিবন্ধন ফিরে পাওয়ার পথ খুলে যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর। এ ব্যাপারে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। তারা সবাই ফিরে আসেননি। অনুষ্ঠানে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান গত ১.৫ দশককে বাংলাদেশের রাজনীতির জন্য নারকীয় অধ্যায় উল্লেখ করে তৎকালীন বিচার ব্যবস্থার ওপর ফ্যাসিবাদের প্রভাব প্রকট ছিল বলে দাবি করেন। বলেন, এখতিয়ার বহির্ভূত রায়ে জামায়াতের নিবন্ধন ও প্রতীক বাতিল করা হয়। একটি বিশেষ মহল রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আমাদের নিবন্ধন বাতিল করার জন্য অন্যায্যভাবে, বেআইনিভাবে আদালতে যায়। আদালতও এখতিয়ার বহির্ভূতভাবে
এই মামলাকে আমলে নিয়ে একটা মিসক্যারিয়েজ অফ জাস্টিস উপহার দিয়েছে। গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিজম এখনও রয়ে গেছে দাবি করে ডাক্তার শফিকুর রহমান প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী ফেব্রুয়ারির মধ্যে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের আহ্বান জানান। এক্ষেত্রে এপ্রিল পার না করার দাবি তোলেন জামায়াত আমির। গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করে সরকারের প্রধান যিনি তার ঘোষিত সময়ের ভিতরে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। এইটা ফেব্রুয়ারির মধ্যভাগে হতে পারে, রোজার আগে আগে। কোনো কারণে যদি এই সমস্ত শর্ত পূরণ করতে গিয়ে না হয়, তাইলে কোনো অবস্থায় এপ্রিল পার না হওয়াটা ভালো হবে। সংবাদ সম্মেলনে বিভিন্ন দেশের কূটনীতিকরাও উপস্থিত ছিলেন। সংবিধানে দেওয়া শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপহরণ ও গুমের অভিযোগ দাখিল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জনগণের ভোটে ক্ষমতায় গেলে শুধু জুলাই আগস্ট নয়, বিগত আমলের সব হত্যা, গুম ও নির্যাতনের বিচার করা হবে বলে জানিয়েছেন তিনি। বিএনপি নেতার অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। 9 বছর ভারতে অবস্থানের পর 11 আগস্ট দেশে ফিরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দেশে ফেরার 9 মাস 23 দিন পর অপহরণ ও গুমের অভিযোগ নিয়ে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান তিনি। সঙ্গে ছিলেন দলের আইনজীবীরাও। চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ জমা দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপির এই নেতা। শুরুতেই অভিযোগ দিতে কেন এত দেরি, এর ব্যাখ্যা দেন সালাউদ্দিন। প্রত্যেকদিন আমার কার্যক্রমগুলো দেখেন, রাজনৈতিক বিভিন্ন কার্যক্রম, সংস্কার কার্যক্রম, এগুলো নিয়ে এত ব্যস্ত সময় আমার কাটাতে হয়েছে যে আমি আসলে নিজের জন্য আলাদাভাবে কোনো সময় বের করতে পারিনি এতদিন। এদিন শেখ হাসিনাকে প্রধান আসামি করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, শহীদুল হক সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন তিনি। আওয়ামী লীগ আমলে গুম, খুন, নির্যাতনের শিকার ব্যক্তিদেরও এগিয়ে আসার আহ্বান জানান বিএনপির নেতা। বিভিন্নভাবে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, এই সমস্ত কিছুই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাতে মামলা হয়, যারা ভুক্তভোগী তারা যাতে মামলা করেন সেজন্য আহ্বান জানাচ্ছি। আমি কি দেখতে চাই সেটা ন্যায় বিচার না, আইন যেভাবে মনে করবে, বিচারে যেভাবে সাব্যস্ত হবে সেটাই আমরা মেনে নেব। বিএনপি ক্ষমতায় আসলে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী ট্রাইব্যুনালের এই বিচার চালিয়ে নেওয়ার কথাও জানান সালাউদ্দিন আহমেদ। অবশ্যই সেটা শুধু বিএনপির প্রতিশ্রুতি নয়, এই জাতির আকাঙ্ক্ষা, জুলাই আগস্টের শহীদদের রক্তের আকাঙ্ক্ষা, সমগ্র জাতির প্রত্যাশা, এই জনগণের প্রত্যাশা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। সালাউদ্দিনের গুমের অভিযোগ বিচার কাজে সহায়ক হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। যে সমস্ত ভিকটিম ফিরে এসেছেন তাদের মামলাগুলো প্রমাণ করাটা সহজ এবং দ্রুততার সাথে সম্ভব। সেক্ষেত্রে সালাউদ্দিন সাহেব যে এগিয়ে এসেছেন, এটা আমাদের তদন্ত কাজকে সাহায্য করবে। তাজুল ইসলাম বলেন, কোনো প্রতিশোধের জন্য নয়, বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ, আবেগশূন্য ও প্রমাণ নির্ভর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা সহ 2 জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শুনানি পিছিয়ে 19 জুন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানান, শেখ হাসিনা ও গায়েবান্ধা আওয়ামী লীগ নেতাকে হাজির হতে 2টি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হলেও হাজির হননি। এখন আইন অনুযায়ী এ 2 জনের শাস্তি দিতে পারবে ট্রাইব্যুনাল। অভিযোগ প্রমাণিত হলে 1 বছরের সাজা ও 5,000 টাকা জরিমানার বিধান রয়েছে। 227 মামলায় 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছে। গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে কথোপকথনের অভিযোগে শেখ হাসিনা সহ 2 জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। এদিকে 5 আগস্ট চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 4 জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যুতে ব্রিফ করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সরাসরি যাব সেখানে। বিভিন্ন দেশের ভিসা এখন আমরা বলে আসছি, একের পর এক বন্ধ হচ্ছে। কালকে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, তিনি বললেন আমরা রিভিউ করবো।
অনেকগুলো দেশ একেবারেই বন্ধ, অনেকের অনেক ধরনের ঝামেলা হচ্ছে আমাদের উপদেশটা, যারা আসলে ছাত্র আছেন বিশেষ করে। আমি খুব সংক্ষিপ্ত উত্তর দিই এটা। কিন্তু আপনি ওইটা বাদে সাথে যে ভিসা দেওয়া যার ব্যক্তিগত ব্যাপার না না, ওইটা তো আমরা জানি, ওইটা তারা এক্সারসাইজ করে। কেন করে? আমি শুধু আপনাদেরকে এটুকু বলতে পারি, আমাদের এখানে অনেক হোমওয়ার্ক করার আছে। যে সিদ্ধান্তগুলি আমাদের বিরুদ্ধে নেওয়া হয় তার অনেকখানির জন্য আমরা দায়ী। আমরা, আমাদের দেশের মানুষ, আমাদের দেশের ব্যবসায়ীরা দায়ী এই জন্য, বিশেষ করে যারা মানুষ পাঠান। এবং আমাদের আপনি একটা জিনিস খেয়াল করুন, মালয়েশিয়ার তো আমাদের প্রতি কোনো ধরনের কোনো বিরূপ মনোভাব নাই। সে মালয়েশিয়াতেও কিন্তু আমাদের চেয়ে এই সর্বশেষ আমাদের যে 2 লাখ লোক গেল, এর আগে পর্যন্ত নেপালি শ্রমিকের সংখ্যা বেশি ছিল বাংলাদেশের চেয়ে, লিগাল শ্রমিক। ইলিগাল সহ আমাদের বেশি ছিল। এটা তো তাদের দোষ নয়, এটা আমাদের দোষ। আমার মনে হয় আমাদের ঘর সামলাতে হবে এক্ষেত্রে। অনেকের হয়তো আমার এই কথা পছন্দ হবে না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই একটি ক্ষেত্রে আমাদের অনেক কিছু করার আছে। এবং আমাদের করা শুধু যে ভিসার জন্য নয়, আরও অনেক অভিযোগ আমাদের বিরুদ্ধে আসতে পারে, সেগুলির প্রিএম্প করে ঠেকানোর জন্য আমাদের এই ক্ষেত্রে অনেক কিছু কাজ করার আছে। আমার মনে হয় এই ব্যাপারে এক ধরনের ঐক্যমত আছে যারা চিন্তাভাবনা করে তাদের মধ্যে, যে আসলে এইভাবে যেভাবে আমাদের এখান থেকে লোকজন যাচ্ছে অনেক ক্ষেত্রে, এটা এইভাবে চলতে দেওয়া যায় না। কিন্তু স্যার, এটা তো নতুন না, এটা তো বরাবরই গেছে। হঠাৎ করে আমাদের পৃথিবীটা কেন ছোট হয়ে আসবে? না, পৃথিবীটা ছোট হয়ে আসবে এই কারণে যে আপনি একটা ইররেগুলার জিনিস করতেই থাকবেন। তারা বিভিন্ন সময় আমাদেরকে বলেছে যে এই ব্যাপারে আমরা যেন ব্যবস্থা নিই, আমরা যেন এটাকে থামাই। সবসময় কিন্তু আমাদেরকে অনুরোধ করে আসছে তারা। আপনি তাদের সেটার আমরা যথেষ্ট পদক্ষেপ নিচ্ছি না বলে আমার নিজেরই মনে হচ্ছে, তাদের তো মনে হতেই পারে। আমরা আসলে আরও পদক্ষেপ নিতে হবে। সরাসরি ছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে। আমরা আবার একটু ফরেন সার্ভিস একাডেমিতে যাব। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। সরাসরি যাব সেখানে। সংসদ সদস্যদের বিষয়টা সংরক্ষিত আসনে এখন যেভাবে আছে, বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 65(3) অনুসারে প্রবাবলি যে নারীদের সংরক্ষিত আসনের বিষয়টি উল্লেখ থাকে। আগে এক সময় 30 আসন ছিল, পরে এটা আমরা বৃদ্ধি করে 45 করেছিলাম, এবং পরবর্তী লাস্ট সংশোধনের মধ্যে এটা 50 আসন হয়েছে। কিন্তু নির্বাচন পদ্ধতিটা হচ্ছে আনুপাতিক হারে, যাদের যত সদস্য আছে সেই অনুপাতে সেটা নির্ধারিত হয়। এখন তাহলে পরে যে আরও আমরা 50টা আসন বৃদ্ধির প্রস্তাব করলাম, আমাদের দলের পক্ষ থেকে আমরা করেছি। প্রায় সব দলের এটা একই রকম প্রস্তাব ছিল, কিছু কিছু দল বাদে। এবং কিছু কিছু দল এমনও প্রস্তাব করেছে যে 100 তারা মানে যদি প্রপোর্শনেট হয়। কিন্তু অধিকাংশ দল এটা প্রস্তাব করেছে যে নারীদের আসন 50 থেকে 100-তে উন্নীত হলে ভালো হয়। তো সেই জায়গাতেই এখন ঐক্য কমিশনের প্রস্তাবটা আছে। তবে সেটা নির্বাচন পদ্ধতি কী হবে এই বিষয়ে কোনো ঐক্য এখনও হয় নাই, সেটা পরবর্তীতে আরও আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছে। তা আমাদের দলের পক্ষ থেকে আমরা যেটা প্রস্তাব করেছি, সরাসরি নির্বাচনের জন্য যে পদ্ধতিগুলো, ঘূর্ণায়মান পদ্ধতি অথবা সরাসরি নির্বাচন পদ্ধতি যেগুলো আলোচনায় এসছে, সেটা বাংলাদেশের রাজনৈতিক কালচারে, সংসদীয় কালচারে এখনও পর্যন্ত সেটা ফিজিবল বলে আমাদের মনে হয়নি। সেই জন্য আমরা বলেছি এটা আরও প্র্যাকটিসের মধ্য দিয়ে, হয়তো আরও 1-2টা পার্লামেন্ট চলার মধ্য দিয়ে সেটা এমন একটা অবস্থায় যাবে যাতে সরাসরি নির্বাচনের ব্যবস্থা তখন করা যাবে। ফর নাও আমরা মনে করি যে আর্টিকেল 28-এর সাবসেকশন 4 মতে বোধহয় একটা প্রভিশন আছে যে নারীদের জন্য, শিশুদের জন্য রাষ্ট্র যদি কোনো বিশেষ বিধান প্রচলন করতে চায়, প্রবর্তন করতে চায়, সেই বিষয়ে সংবিধান কোনো বাধা, মানে এই ধারা কোনো বাধা হয়ে দাঁড়াবে না, সেটা করা যাবে। আপনারা জানেন যে আর্টিকেল 29 অনুসারে যে পিছিয়ে পড়া অংশ সমাজের, তাদের জন্য বিশেষ বিধান সরকারি চাকরিতেও করা যায়, এবং ওইখানে আমরা আরও পরে প্রস্তাব আনবো, যদিও এটা এখানকার আলোচনার বিষয় নয়। যেমন ফরেন সার্ভিস একাডেমিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ কথা বলছিলেন। আমরা সরাসরি ছিলাম সেখানে। ঈদকে সামনে রেখে অবস্থান কর্মসূচি আপাতত স্থগিতের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। দ্রুত শপথ আয়োজন না করলে ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে নিজেই দায়িত্ব বুঝে নেবেন বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে শপথে বাধা সৃষ্টির জন্য স্থানীয় সরকার উপদেষ্টাকে দায়ী করে তার পদত্যাগ দাবি করেন ইশরাক সমর্থকরা।
স্লোগানে স্লোগানে মুখর নগর ভবন। মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন তারা। সমর্থকদের অভিযোগ, ইশরাক যেন দায়িত্ব গ্রহণ করতে না পারেন সেজন্য পদে পদে বাধা তৈরি করা হচ্ছে। চিটাগাঙে দেখেন হাইকোর্ট নির্দেশনা দিয়েছে, বাস্তবায়ন করছে, কিন্তু আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকা মহানগরে এক জায়গায় দুই আইন কেন? ঢাকাবাসীর আবেগের সাথে তারা খেলা করছে। আন্দোলনকারীরা বলেন, নির্বাচিত জনপ্রতিনিধির পরিবর্তে প্রশাসক বসিয়ে নাগরিকদের প্রাপ্য সেবা থেকে বঞ্চিত করছে সরকার। আমাদের দাবি একটাই হচ্ছে নগরপিতা যদি না থাকে নগর ঠিক থাকবে না। ইশরাক আমাদের জনগণের ভোটে নির্বাচিত ছিল। বলেন, শপথ পড়ানোর ক্ষেত্রে গড়িমসি করে আদালত ও আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আর উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সিটি কর্পোরেশনে নিজের দুর্নীতি ঢাকতে শপথ নিয়ে ষড়যন্ত্র করছেন এমন অভিযোগ করে তার পদত্যাগ দাবি করেন ইশরাক সমর্থকরা। নগর ভবনে অনেক দুর্নীতি হয়েছে। আসলে ব্যাপার হচ্ছে কি, ইশরাক হোসেন যদি শপথ নেয়, মেয়র হিসেবে বসে, তাহলে তাদের দুর্নীতিগুলো বের হয়ে যাবে। এর জন্য তারা সরকারের থেকে তাদের ক্ষমতা দেখাচ্ছে। বিকেলে নগর ভবনে এসে ইশরাক হোসেন অবস্থান কর্মসূচি সাময়িক স্থগিতের ঘোষণা দেন। দ্রুত শপথের ব্যবস্থা না নিলে ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে নিজেই শপথ নেবেন বলে হুঁশিয়ারি দেন ইশরাক। কোরবানির ঈদকে সামনে রেখে আমরা আমাদের বর্তমান যে নগর ভবন অবরোধ এবং ঘেরাও যে কর্মসূচি, সেটাকে কিছুটা শিথিল এবং কিছুটা বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন, তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার চেয়ার গ্রহণ করব এবং নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোন বহিরাগত উপদেষ্টা বা বহিরাগত কোন প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। প্রায় 3 সপ্তাহ ধরে ইশরাক হোসেনকে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছেন তার সমর্থকরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। ঈদ উদযাপনে গ্রামের বাড়ির পথে নগরবাসী। কমলাপুর রেল স্টেশন, ঘরমুখী মানুষের ভিড়ে সময় মতো ছাড়ছে ট্রেন। ভোগান্তি কমাতে খুলল ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ। নড়বড়ে আর্থিক খাতের উপর ভরসা করে চমকে দেয়ার মতো বাজেট দেয়া সম্ভব নয়, তাই সমালোচনার ক্ষেত্রে সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট উত্তর সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, চমক না থাকলেও বাজেটে মানুষের জীবনমান উন্নয়ন প্রাধান্য পেয়েছে। এ সময় পাচারের অর্থ দ্রুত ফেরাতে পারলে IMF এর কাছে হাত পাততে হতো না বলে মন্তব্য করেন ডক্টর সালাউদ্দিন আহমেদ। এই বছরের বাজেটের তুলনা নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট নিয়ে চলছে নানামুখী আলোচনা সমালোচনা। আগের সরকারের ধারাবাহিকতার গতানুগতিক বাজেট, লক্ষ্যমাত্রা উচ্চাকাঙ্ক্ষী, পূরণ করা সম্ভব নয়, কালো টাকা সাদা করার সুযোগ রাখার মতো অনৈতিক সুবিধা দেয়া, এমন মন্তব্য আসছে। রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এসব প্রশ্নের জবাব দেন অর্থ উপদেষ্টা। জানান, সরকার দায়িত্ব নেওয়ার সময় অর্থনীতি ছিল ভঙ্গুর। সেই বিবেচনায় মানুষের জীবনমান উন্নয়নের বাজেট দেওয়া হয়েছে বলে দাবি তার। আমাদের মূল একটা লক্ষ্য ছিল যে বাজেটটা যেন একটু বাস্তবমুখী হয়। কথার ফুলঝুরি বলে কোনো কিছু করব, আশ্বাস দেবো, সেটা কিন্তু আমরা করিনি। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, পাচার টাকা ফেরত পাওয়া গেলে IMF এর কাছে হাত পাততে হতো না। ডেফিনেটলি কালো টাকার ব্যাপারে যেটাকে স্টোলেন অ্যাসেট রিকভারি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নেতৃত্বটা হচ্ছে 1-8 বছর লাগতে পারে, তবে প্রসেস শুরু হয়েছে। তো ট্রু যে কালো টাকাটা পেলে হয়তো আমার বাজেটের ওই বাজেট সাপোর্টটা মোটো কম লাগতো, IMF এর কাছে আর যেতে হতো না। পরিকল্পনা উপদেষ্টা জানান, ঋণ নিয়ে ঋণ পরিশোধের মতো দুষ্টু চক্রে আটকে গিয়েছিল দেশ, এখান থেকে বের হতে সময় লাগবে। আসলে যেটা চাচ্ছি সেটা হলো এই ঋণ নিয়ে ঋণ পরিশোধের যেই দুষ্ট চক্র, এটা থেকে বেরিয়ে আসার এক বাজেটে হবে না, অন্তত শুরুটা যেন আমরা করে যেতে পারি। আগের সরকারে রেখে যাওয়া জঞ্জাল সরিয়ে বাস্তবসম্মত প্রকল্প ব্যয় নির্ধারণের চেষ্টা করা হচ্ছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। প্রচন্ড একটা সমস্যার সমাধান অর্থনীতিবিদ হিসাবেও পারা খুব কঠিন, তবু এগুলো যেভাবেই হোক
শেষ করে যেতে হবে। কালো টাকা সাদা করা নিয়ে প্রশ্নের জবাবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান বলেন, এবারে আগের চেয়ে উচ্চ করের বিধান রেখে আবাসন খাতে এই সুযোগ রাখা হয়েছে। তবে সরকার চাইলে আলোচনা করে এটা বাতিল করতে পারে। কোম্পানিগুলো তাদের প্রফিটের একটা পার্সেন্টেজ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অভ্যুত্থান পরবর্তী অর্থনৈতিক রূপান্তরের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বাজেটে। সরকার সমস্যাগুলো শনাক্ত করতে পারলেও সমাধানগুলো বাস্তবমুখী করতে পারেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। যে রাঘব বোয়ালরা কর ফাঁকি দেন তাদের জবাবদিহিতার আওতায় না আনার সমালোচনা করে ধনী গরিবের আয়ের বৈষম্য কমার সুযোগ দেখছেন না এনসিপি নেতারা। বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারের কার্যালয়ে 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেট নিয়ে দলের প্রতিক্রিয়া জানায় জাতীয় নাগরিক পার্টি। বাজেট নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অভ্যুত্থান পরবর্তী অর্থনৈতিক রূপান্তরের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বাজেটে। বর্তমান সময়ে যে অর্থনৈতিক সমস্যাগুলো, সেই সমস্যাগুলো তারা অ্যাড্রেস করতে পেরেছে, কিন্তু তার প্রপার সলিউশন বা স্ট্র্যাটেজি বা যেই ভিশনটার কথা আমরা বলতেছি বৈষম্যহীন সমাজে, সেইটা এই বাজেটের মধ্যে দিয়ে আসেনি। এই বাজেটে আমরা সেই আয় বৈষম্য কমানোর তেমন কার্যকর উদ্যোগ দেখিনি। শিক্ষা ও স্বাস্থ্য বাজেট বৃদ্ধি না করা ও প্রবাসী কল্যাণ খাতে বাজেট কমানোর সমালোচনা করেন তিনি। এছাড়াও বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা উচিত হয়নি বলে মনে করেন নাহিদ ইসলাম। শিক্ষা, স্বাস্থ্য এবং বিজ্ঞান প্রযুক্তি খাতেও তেমন নতুনত্ব নেই। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট অর্ধেক করা হয়েছে এবং এটা আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা মনে করি যে এই বাজেটটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট কমানো উচিত না। রেজিম চেঞ্জ হয়েছে, রেজিম চেঞ্জের পরে আসলে এই ইনসেন্টিভ দিয়েও আসলে কালো টাকা যে সাদা করা খুব সম্ভব হবে সেটিও না। তাই এই জিনিসটা কালো টাকা সাদা করার সুযোগটা আসলে বন্ধ করা উচিত। যে রাঘব বোয়ালরা কর ফাঁকি দেন তাদের জবাবদিহিতার আওতায় না আনার সমালোচনা করেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। যারা রাঘব বোয়াল রয়েছে, বড় বড় অর্থের কর ফাঁকি দিচ্ছে, অর্থ লোপাট করছে, তাদের থেকে কিভাবে ট্যাক্সেশন প্রক্রিয়াটা সুন্দর করা যায়, সেই ক্ষেত্রে আমরা কোনো স্ট্র্যাটেজিক কৌশল দেখি নাই বর্তমান বাজেটে। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য বরাদ্দ বাজেটের সাধুবাদ জানিয়ে এর সঠিক প্রয়োগ নিশ্চিত করার দাবি জানান এনসিপি নেতারা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। অনেক ক্ষেত্রে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ অপপ্রয়োগের সুযোগ রয়েছে মন্তব্য করে আইন উপদেষ্টা বলেছেন, এটি পর্যালোচনায় উচ্চ পর্যায়ের কমিটি গঠন হচ্ছে। অর্থ উপদেষ্টা অধ্যাদেশটি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এদিকে অধ্যাদেশ বাতিলের দাবিতে দুই উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারীরা। দাবি আদায় না হলে ঈদের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। গত 25 মে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ জারি হওয়ার পর থেকেই তা বাতিলের দাবিতে বিক্ষোভ করে আসছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবারও বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন কর্মকর্তা কর্মচারীরা। অধ্যাদেশকে কালো আইন উল্লেখ করে তারা বাতিলের দাবিতে স্লোগান দেন। ঐক্য ফোরাম নেতারা বলেন, এই আইন করে কর্মকর্তা কর্মচারীদের কণ্ঠরোধ করা হচ্ছে। আশ্বাসের পরও প্রস্তাবিত বাজেটে মহার্ঘ ভাতা ঘোষণা না করায় ক্ষোভ জানান তারা। ঈদের পর কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেয় ঐক্য ফোরাম। আমরা এমন কর্মসূচি দিব আপনারা কল্পনা করতে পারবেন না। এখানে যে অধ্যাদেশটা করা হয়েছে সেখানে নারীদের কর্ম পরিবেশ নিয়ে অনেক সমস্যা তৈরি হবে। এই কারণে সম্পূর্ণরূপে প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের সচিবালয়ের কোনো মহিলা সহকর্মী অধ্যাদেশ বাতিলের দাবিতে অর্থ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন কর্মকর্তা কর্মচারীরা। এ সময় অর্থ উপদেষ্টা জানান, অধ্যাদেশটির সার্বিক দিক পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কিছু কথাবার্তা আছে দিয়ে গেছে, আমরা বলছি এটা দেখবো, আমরা ওটা দেখে প্রপার। এদিকে অধ্যাদেশটি পর্যালোচনায় উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা জানিয়ে আইন উপদেষ্টা বলেন, অধ্যাদেশটি অপপ্রয়োগের সুযোগ রয়েছে। সুপারিশের ভিত্তিতে অধ্যাদেশটির বিষয়ে সর্বোচ্চ পুনর্বিবেচনা করা হবে। অ্যাপারেন্টলি দেখে আমার মনে হয়েছে অপপ্রয়োগের সুযোগ রয়েছে। তো অপপ্রয়োগের সুযোগ থাকা তো কখনো একটা প্রত্যাশিত ব্যাপার হতে পারে না। ভালো করে শোনা বোঝার জন্যই কমিটিটা গঠন করা হয়েছে। সর্বোচ্চ মানবিক দিক থেকে এই উনাদের আপত্তির বিষয়গুলো বিবেচনা করার একটা মানসিকতা সরকারের মধ্যে রয়েছে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে পাশের সময় তিনি বিদেশে অবস্থান করছিলেন বলেও জানান আইন উপদেষ্টা। সংস্কার বা বিচার বা নির্বাচনের সাথে প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
পয়লা জুলাই থেকে সরকারি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, বিজিবি ও পুলিশ বাহিনীতে কর্মরতদের সর্বোচ্চ 15% হারে বিশেষ সুবিধা দেবে সরকার। অর্থ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী 1 থেকে গ্রেড 9 পর্যন্ত 10% এবং 10 থেকে গ্রেড 20 পর্যন্ত 15% হারে বিশেষ সুবিধা দেওয়া হবে। এই বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম 1000 টাকা এবং পেনশনভোগীদের ন্যূনতম 500 টাকা হারে দেয়া হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকারের রাজস্ব বাজেট থেকে প্রদত্ত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য স্বশাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্মচারীদের ক্ষেত্রে সুবিধা প্রদানে প্রয়োজনীয় ব্যয় নিজস্ব বাজেট থেকে মেটাতে হবে। বেঁধে দেওয়া সময়ের পরও স্বৈরাচারের দোসর হিসেবে চিহ্নিত 44 আমলাকে অপসারণ না করার রাজপথে জুলাই ঐক্য। মার্চ টু সচিবালয় কর্মসূচি শিক্ষা ভবনের সামনে আটকে দেয় পুলিশ। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। পরে 19 জুনের মধ্যে সচিবালয় থেকে আওয়ামীপন্থী আমলাদের অপসারণের আশ্বাস পেয়ে কর্মসূচি প্রত্যাহার করে জুলাই ঐক্য। দুপুর 12টার দিকে শাহবাগ থেকে শুরু হয় জুলাই ঐক্যের লং মার্চ টু সচিবালয় কর্মসূচি। দোয়েল চত্বর হয়ে শিক্ষা ভবন মোড় এলেই আটকে দেয় পুলিশ। এ সময় আন্দোলনকারীরা সড়কে বসে পড়েন। পরে পুলিশের হস্তক্ষেপে জুলাই ঐক্যের 5 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যান। সচিবালয়ে ওনাদের প্রোগ্রাম ছিল, আমরা আসলে যেহেতু এটা 144 জারি করা, আর সচিবালয়ের সামনে গেলে যদি বিক্ষোভ আকারে মিছিল নিয়ে যায়, এটা 144ও ভেঙে ফেলে। যতটুকু দুর্ভোগ কম করানো যায় সেটাই আমরা চেষ্টা করতেছি। মন্ত্রী পরিষদ সচিবের সঙ্গে দেখা করে আবারও 44 আমলার তালিকা তুলে দেয় জুলাই ঐক্যের প্রতিনিধি দল। বিপরীতে 19 জুন পর্যন্ত সময় নেন মন্ত্রী পরিষদ সচিব। নির্ধারিত সময়ের মধ্যে দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জুলাই ঐক্যের। এর আগে শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন ঐক্যের নেতারা। সচিবালয়ের আওয়ামীপন্থী আমলারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পায়তারা করছে বলে অভিযোগ তাদের। গত 27 মে সচিবালয়ে আওয়ামীপন্থী আমলাদের অপসারণের দাবি জানিয়ে তালিকা তুলে দেন জুলাই ঐক্যের নেতারা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। এবার কোরবানির পশুর হাটের খবর। জমে উঠেছে কোরবানির পশুর হাট। প্রতিবারের মতো এবারও ছোট মাঝারি গরুর চাহিদা বেশি। হাটের খবর জানাতে মুন্সিগঞ্জে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল এবং নওগাঁয় আছেন এমআর রকি। সরাসরি শুরুতেই যাচ্ছে উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, ঈদ যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু কোরবানি হাটে ক্রেতা বিক্রেতার পদচারণা বাড়ছে। এই ধলেশ্বরী একেবারে লাখ ঘেঁষা যে জেলার সবচেয়ে বড় যে কোরবানির গরুর হাট, সেখানে কিন্তু ইজারাদাররা দাবি করছেন প্রায় 10,000 গরু তাদের এই হাটে উঠেছে এবং বৃষ্টি এবং কর্দমাক্ত পরিবেশ মোকাবেলা করে কিন্তু সেখানে বেচা কিনা চলছে। এবং এই হাটের সবচেয়ে বড় যে গরুটি এসছে সেটি কিন্তু সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে। সেটি কিন্তু তারা নামকরণ করেছে সিরাজগঞ্জের সুলতান এবং সেটি কিন্তু 1100 কেজি ওজনের, দাম হাঁকা হচ্ছে 7 লাখ টাকা। তার পাশে কিন্তু যেটি রাখা হয়েছে বাবু রাজা, সেটি কালো রঙের, সেটিও কিন্তু ফ্রিজিয়ান জাতের গরু। এই ষাটটিরও কিন্তু দাম হাঁকা হয়েছে 6 লাখ টাকা। তারা বলছেন এটি ওজন 1000 কেজি এবং জেলায় কিন্তু এবছর কোরবানির যোগ্য পশু রয়েছে, গবাদি পশু, সেটি সংখ্যা কিন্তু জেলা প্রাণী সম্পদ বিভাগ যেটি বলছেন যে 81,000-এর বেশি। এর মধ্যে কিন্তু চাহিদা রয়েছে মুন্সিগঞ্জে 69,000 এবং এর মধ্যে কিন্তু 59,000ই গরু, তার মধ্যে 50,000-এর বেশি কিন্তু ষাঁড় রয়েছে। এবং এখানে যেসব বৈচিত্র্যপূর্ণ গরু এসছে সেগুলো জেলার বাইরের অনেক গরু রয়েছে, মিরকাদিমের ধবল গাই এবং বিদেশি বিভিন্ন প্রজাতির যে ষাঁড় সেগুলো কিন্তু রয়েছে। এবং মুন্সিগঞ্জের সবচেয়ে আলোচিত যেটা নাকি বেলজিয়াম ব্লু জাতের সবচেয়ে বড় ষাঁড় দাবি করা হচ্ছে, যেটি 1350 কেজি ওজন, সেটি কিন্তু দাম হাঁকা হচ্ছে 16 লাখ টাকা। দাম উঠছে 16 লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে। তো এইরকম নানা রকম কিন্তু পশু, এই কোরবানির পশু উঠেছে হাটে। এবং এবার জেলায় কিন্তু ছাগলের
পরিমাণ যেটি কোরবানির জন্য যোগ্য সেটা কিন্তু 18,000, ভেড়া রয়েছে 3,000-এর বেশি এবং মহিষ রয়েছে 222টি। এরকম নানা রকম প্রজাতির যে গবাদি পশু সেগুলো কিন্তু কোরবানির জন্য নিয়ে আসা হয়েছে এবং অনেকে কিন্তু কিনতে শুরু করেছেন এবং বলছেন দর এবার একটু কিছুটা কম। গেলবার যেটা 1 লাখ ছিল সেটা কিন্তু এবার 95 বা 90,000-এ কেনা যাচ্ছে। তো এই ছিল মুন্সিগঞ্জের কোরবানি হাটের সবশেষ খবর। আমরা চলে যাব নওগাঁর খবর জানতে। নওগাঁয় আছেন এমআর রকি, আমরা তার কাছে জানবো কোরবানির হাটের সবশেষ খবর। দিনক্ষণ হিসেব করলে রয়েছে 3 দিন, অর্থাৎ একেবারে কিন্তু শেষ সময়। আর এই শেষ সময়ের আশপাশের যেসব খামারি ছিল তাদের লালন পালন করা পশু কিন্তু এই মুহূর্তে হাটে তুলেছেন এবং সর্বোচ্চ পরিমাণে বলবো, এই কারণে এই হাটটি একেবারে শেষ হাট বলা হচ্ছে এই অঞ্চলের জন্য। এবং নওগাঁর সুতি হাট উল্লেখযোগ্য একটি বড় পশুর হাট। এই হাটে আজকে যে পরিমাণ পশুর সমাগম হয়েছে বিগত সমস্ত হাটকে কিন্তু রেকর্ড বলা চলে, কারণ সর্বোচ্চ পরিমাণ সকাল থেকেই প্রতিটা পশু আশপাশে লালন করেছিলেন যারা, তারা হাটে তুলেছেন। এবং আমরা ব্যাপারীর উপস্থিতি যদি বলি, এখানে সকাল থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু ব্যাপারীর একটা সরব উপস্থিতিও দেখেছি এবং এখানে কেনা বেচাটা আজকের এখানে যারা খামারি তারা বলছেন যে বিগত দিনগুলোর চেয়ে কেনা বেচার হার অনেকটাই বেড়েছে এবং এই জেলায় আসলে এবার পশুর সার্বিক লালন পালনের হারই কিন্তু অনেক বেশি। এবং জেলা প্রাণী সম্পদ বলছে যে জেলায় এবার 7,80,000 বা 90,000 পশু কিন্তু পরিসংখ্যানগত দিক থেকে লালন পালন করা হয়েছে, কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছিল। এবং এই পশুগুলোই কিন্তু বিভিন্ন হাটে কেনা বেচার জন্য তোলা হয়েছে সপ্তাহ জুড়ে। নওগাঁর সংযোগটি বিচ্ছিন্ন হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। নওগাঁ থেকে এমআর রকি এবং এর আগে গরুর হাটের খবর জানাচ্ছিলেন মুন্সিগঞ্জ থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল। পুশিন বন্ধের আহ্বানে সাড়া নেই ভারতের। প্রায় দিনই বিভিন্ন সীমান্ত দিয়ে জোর করে মানুষ ছেড়ে দিচ্ছে বিএসএফ। আজও ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ ও পঞ্চগড় সীমান্ত দিয়ে 56 জনকে পুশিন করা হয়েছে। এ ঘটনায় বিএসএফকে প্রতিবাদ লিপি দিয়েছে বিজিবি। সীমান্তে নিরাপত্তা জোরদার করা হলেও থেমে নেই পুশিন। প্রায় দিনই জোর করে মানুষকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে বিএসএফ। মঙ্গলবার ভোরে ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট সীমান্ত দিয়ে 22 জনকে পুশিন করে বিএসএফ। তারা গুজরাটের বিভিন্ন দোকানে কাজ ও ব্যবসা করতেন। এই ঘটনায় বিএসএফকে প্রতিবাদ লিপি দিয়েছে বিজেপি। তাদেরকে আবারও আমরা বলেছি যে অবৈধভাবে যেন তারা না পাঠায়, যদি বাংলাদেশি হয়ে থাকে অবশ্যই তাদেরকে আমরা ফেরত নেব। পঞ্চগড় সদরে 2 সীমান্ত দিয়ে 26 জনকে পুশিন করেছে বিএসএফ। 10 থেকে 15 বছর ধরে ভারতে অবস্থান করে আসছিলেন তারা। এদের মধ্যে থেকে যদি অনুপ্রবেশকারী থেকে থাকেন, অন্য কোনো দেশের নাগরিক থেকে থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের চানশিকারি সীমান্ত এলাকার বেড়া খুলে 8 জনকে বাংলাদেশে পাঠায় বিএসএফ। পরিচয় নিশ্চিত হওয়ার পর পুশিন হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় বিজেপি। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। গত দুদিনে ভারী বর্ষণ না হওয়ায় সিলেটে কমতে শুরু করেছে বন্যার পানি। তবে কুশিয়ারা নদীর বাঁধের 2 স্থান ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। এতে প্লাবিত হয়েছে জকিগঞ্জের 10 গ্রাম। বসতবাড়ি তলিয়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। এদিকে পানি নামতে শুরু করায় বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। পানির স্রোতে ভেঙে গেছে গ্রাম প্রতিরক্ষা বাঁধ। হু হু করে লোকালয়ে ঢুকছে পানি। প্লাবিত সিলেটের জকিগঞ্জ উপজেলার 10 গ্রাম। এ অবস্থায় দিশেহারা বাসিন্দারা। সিলেটে 2 দিন ধরে নেই ভারী বৃষ্টিপাত। এতে বিভিন্ন এলাকায় পানি নেমে গেছে। তবে কুশিয়ারা নদীর বাঁধের জকিগঞ্জের 2টি অংশ ভেঙে যাওয়ায় তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি মারিয়ে চলতে হচ্ছে পথ। এই পানি যদি নদীর পানি না কমে তাইলে তো বহু জায়গা তলিয়ে যাবে এবং ডুবে যাবে। কুরবানির একটা সিজন, মানুষের কুরবানিটা দিত গিলা আর সিজন করতো গিলা আর চলতো গিলা, খাইতো গিলা, বাচ্চা খাইছেন লিয়া যাইতো গিলা। আজকে প্রায় 3 দিন হয়ে গেছে, কোনো উন্নয়ন আসেনি, এখানে কিছু নাই। দায়ভারটা সম্পূর্ণ প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের। বসতবাড়ি ও রান্নাঘরে পানি ওঠায় জ্বলছে না চুলা। খাদ্য সংকটে ভুগছেন দুর্গত এলাকার অনেক বাসিন্দা। রান্না বাড়া কুচ্ছ করতাম পারি না, চুলা আগুন ধরাইন যায় না, এবার খুব কষ্ট দিনটা যায়।
এদিকে গত 24 ঘন্টার ব্যবধানে বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। এতে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান থেকে পানি নামতে শুরু করেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় বন্যা পরবর্তী ত্রাণ কার্যক্রমের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। এদিকে একদিন বিরতি দিয়ে মঙ্গলবার আবারও রাঙামাটিতে বৃষ্টি হয়েছে। তবে নামতে শুরু করেছে জেলার বাঘাইছড়ি ও বিলাইছড়ি সহ বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চলের পানি। মৌলভীবাজারের মনু, ধোলাই ও কুশিয়ারা নদীর পানি কমছে। প্লাবিত এলাকা থেকে নেমে গেছে পানি। ওমর ফারুক, সময় সংবাদ। ব্যয়বহুল হওয়ায় স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের সামর্থ্য নেই অনেক নারীর। বাধ্য হয়ে বিকল্প হিসেবে পুরাতন কাপড় ব্যবহার করেন তারা। আবার যাদের সামর্থ্য আছে, নিরাপদ জায়গার অভাবে সময় মতো পাল্টাতে পারেন না প্যাড। এতে ইউরিন ইনফেকশন, জরায়ু মুখের ক্যান্সার, ভ্যাজাইনাইটিস ও বন্ধ্যাত্বের মতো ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। একই সঙ্গে সুগন্ধিযুক্ত স্যানিটারি ন্যাপকিন ও ট্যাম্পন ব্যবহার নিয়ে সতর্ক করেছেন তারা। আলমামুরের ক্যামেরায় আয়েশা সিদ্দিক সামিয়ার রিপোর্ট। পথ চলতে গিয়ে চোখে পড়ে এমন অনেক ছিন্নমূল মানুষের। দিনের বেশিরভাগ সময় পণ্য ফেরিতে ব্যস্ত থাকেন তারা। পুরো জীবনটাই কেটে যায় রাস্তায় রাস্তায়। ঋতুস্রাবের সময়ও পরিচ্ছন্ন হওয়ার মতো কোনো জায়গা নেই ভাসমান কিশোরী ও নারীদের। সড়কেই অস্বাস্থ্যকর পরিবেশে স্পর্শকাতর সময় পার করেন তারা। অর্থের অভাবে স্যানিটারি ন্যাপকিন কেনার সামর্থ্য নেই বেশিরভাগের। বাধ্য হয়ে ব্যবহার করেন পুরাতন কাপড় দিয়ে করে। আমাদের তো এই সামর্থ্যই নেই, কিনবো কিভাবে? বড় লোকেরা তো দিতে পারে, আমরা তো গরিব মানুষ দিতে পারি না। সচেতন ও সামর্থ্যবানদেরও আছে নানা ভোগান্তি। পিরিয়ডের সময় পরিষ্কার জায়গার অভাবে সময় মতো স্যানিটারি ন্যাপকিন পরিবর্তন করতে পারেন না অনেকে। বাজারে থাকা বিভিন্ন পণ্যের মধ্যে কোনটি ভালো, কোনটি ঝুঁকিপূর্ণ তাও বোঝেন না তারা। প্যাডটা 6 ঘন্টা পর পর চেঞ্জ করা উচিত, কিন্তু আমরা উচিত জানার পর আমরা পাচ্ছি না। প্যাড সবাই ইউজ করে, বিভিন্ন ফ্রেগনেন্সের থাকে, তো এগুলো আমাদের জন্য কতটুকু স্বাস্থ্যকর এটাও কিন্তু আমরা আসলে কেউ জানি না। এখন নানা ধরনের স্যানিটারি ন্যাপকিন ও ট্যাম্পন পাওয়া যায়। এর মধ্যে সুগন্ধিযুক্ত প্যাড ব্যবহারে শারীরিক সমস্যা তৈরি হতে পারে বলে জানান চিকিৎসক। মাসিকের সময় ভ্যাজাইনাল পিএইচটা চেঞ্জ হয়ে যায়। সেই পিএইচের যদি কোনো তারতম্য হয় তো ওই সময় ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ইস্ট ইনফেকশন, বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। জাতিসংঘের এক পরিসংখ্যান বলছে বাংলাদেশের 42% নারী ঋতুস্রাবের সময় কাপড় ব্যবহার করেন। এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। চিকিৎসকরা বলছেন এই অস্বাস্থ্যকর পরিবেশের ফলে শরীরে হতে পারে ভ্যাজাইনাইটিস ও বন্ধ্যাত্বের মতো সমস্যা সহ নষ্ট হতে পারে কিডনিও। এই ইনফেকশন হলে আলটিমেটলি তার হেলথ হ্যাজার্ড অনেকখানি হয়ে যায়। মেয়েদের ওভারি উপরের দিকে অথবা টিউব যেটা সেটা পর্যন্ত ইনফেকশনটা অ্যাসেন্ড করতে পারে। বিশেষজ্ঞরা জানান দেশে বেশিরভাগ নারীদের ইউরিন ইনফেকশন ও জরায়ু মুখের ক্যান্সারের জন্য ঋতুস্রাবকালীন অস্বাস্থ্যকর জীবনযাপন দায়ী। তাই এ ঝুঁকি কমাতে পরিচ্ছন্নতার বিকল্প নেই। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। বিসিবির সভাপতির পদ থেকে ফারুক আহমেদের অপসারণ কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। একই সঙ্গে আদালত জানিয়েছেন আপাতত আমিনুল ইসলামের নেতৃত্বেই বিসিবির কার্যক্রম চলবে। এর আগে গত 30 মে ফারুক আহমেদ বিসিবির সভাপতির পদ ফিরে পেতে হাইকোর্টের রিট দায়ের করেন। তবে 2 জন বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার ডিভিশন বেঞ্চ রিটটি কার্যতালিকা থেকে বাদ দেন। গত 29 মে বিপিএল সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদন এবং বিসিবির 9 জন পরিচালকের মধ্যে 8 জনের অনাস্থার ভিত্তিতে এনএসসি ফারুক আহমেদের বোর্ড পরিচালক পদ বাতিল করে। এর ফলে তিনি স্বয়ংক্রিয়ভাবে সভাপতির পদও হারান। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আস্থা ভোটের পক্ষে বিএনপি, এনসিপি, জামায়াত সহ কয়েকটি দল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে একমত সবাই। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে 30টি দলের বৈঠক। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে নিন্দিত হবে ডক্টর ইউনূস। মন্তব্য বিএনপি নেতাদের। ভোট আয়োজনে এপ্রিল পার না করার আহ্বান জামায়াত আমিরের।
এবং হুট করে চমকে দেওয়ার মতো বাজেট দেওয়া সম্ভব নয় বললেন অর্থ উপদেষ্টা। সমালোচনায় সহনশীল হওয়ার আহ্বান। ঋণ করে পরিশোধের দুষ্টচক্র থেকে বের হতে সময় চাইলেন ওয়াহিদ। এ ছিল সময় সংবাদ। সঙ্গে থাকুন সময়ের।